कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए कर्मा संगस्थान ऑनलाइन को और करे अपने WBANMGNM टेट का सपना साकार। डाउनलोड द ऐप नाउ। অডিও অ্যান্ড ভিডিও ক্লিয়ার কি? একটু কনফার্ম করে দিও। একটু কনফার্ম করে দিও। ওকে ওকে। কোয়েল একটু রিফ্রেশ করে নাও, একটু রিফ্রেশ করে নাও। আজকে আমাদের ফার্স্ট ক্লাস, বুঝলে? অ্যাপের একটু ম্যাল ফাংশনিং এর জন্য ক্লাসে ঢুকতে লেট হয়ে গেল আমার। ফান্ডামেন্টালস অফ ইংলিশ, ফান্ডামেন্টালস, ফান্ডামেন্টালস অফ ইংলিশ। প্রবলেমটা কি সবার হচ্ছে? প্রবলেমটা কি সবার হচ্ছে? রাত্রের দিকে একটু নেটওয়ার্ক ইস্যু হয়। ওকে ওকে ওকে। তো প্রথমে ক্লাসের প্রথমে আমরা জানবো আমরা ক্লাস করবো কেন, কি জন্য ইংরেজি ক্লাসটা করবো আমরা। তোমাদের যে আপকামিং এক্সাম আছে এএনএম জিএনএম এর জন্য, তাতে ইংরেজি নাম্বারটা কত গো? তাতে ইংরেজি থাকবে আমাদের 15 মার্কস। তাতে ইংরেজি আমাদের থাকছে 15 মার্কসের। ঠিক আছে, দেখো যাদের কোনো ইস্যু হচ্ছে তারা একটু ক্লাস থেকে বেরিয়ে যাও, ফের জয়েন করো। ওকে। আমাদের থাকছে 15 মার্কস। তো দেখো, যদি তুমি ইংরেজিটা আলাদা করে পড়ো আর যদি তুমি ইংরেজি আলাদা করে না পড়ো, দুটোর মধ্যে পার্থক্য কি হবে? যদি তুমি পড়ে না যাও, যারা আমরা 11-12 পাস করার পর যারা আমরা জিএন এর জন্য খাটছি বা এনএম এর জন্য খাটছি, সাধারণত তুমি 3 থেকে 5টা নাম্বার আনতে পারবে তোমার বেসিক নলেজ থেকে। তোমার একাডেমিক যে নলেজ, সেখান থেকে তুমি 3 থেকে 5টা নাম্বার তুমি নিয়ে আসতে পারবে। এবার তুমি যদি প্রপারলি ক্লাস করে প্রিপারেশন নাও, তুমি 12 থেকে 14, কখনোই আমি 15 বলবো না, 100% মার্কস কখনোই বলবো না, 12 থেকে 14, 12 to 14 মার্কস তুমি ক্যারি করতেই পারো। ঠিক আছে। এবার দেখো, যারা ইংরেজিটা হালকা করে নেয় প্রথম থেকে, তাদের প্রবলেমটা কি হয় বলতো? দেখো এখানে কিছু না হলেও 8 to 10 নাম্বার একটা ডিফারেন্স আছে। 8 থেকে 10 নাম্বারে একটা ডিফারেন্স তৈরি হয়ে যায়। এই ডিফারেন্সটা কিন্তু পরীক্ষাতে ডিসাইডার হয়ে যায় যে তুমি আদৌ শর্ট লিস্টেড হচ্ছ কিনা বা তুমি সিলেকশনটা পাচ্ছ কিনা।
ঠিক আছে? তো এই জায়গাটা কেউ হালকা করবে না, এই জায়গাটা কেউ হালকা করবে না। একদম ডে ফার্স্ট থেকে যারা অ্যাটেন্টিভলি ক্লাস করবে, প্রত্যেকটা ক্লাস, শুধুমাত্র ইংরেজির জন্য নয়, প্রত্যেকটা ক্লাস যারা অ্যাটেন্টিভলি করবে তারা কিন্তু এক্সামটা ক্লিয়ার করবে। আর যারা করবে না, আমি প্রথমেই একদম ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, তারা কিন্তু ক্লিয়ার করতে পারবে না। ওকে? তো আমাদের ক্লাসের ইংরেজি ক্লাসটা করে আমাদের কি হবে? শুধু কি এএনএম জিএনএম সুবিধা পাবো? শুধু কি আমরা এএনএম জিএনএম এর সুবিধা পাবো? তেমনটা নয়, তেমনটা নয়। তুমি যদি আমার ক্লাস করো, তাহলে এ তো আছেই, এ তো আছেই, সাথে তুমি পিএসসি যেসব এক্সাম কন্ডাক্ট করায়, যেসব এক্সাম কন্ডাক্ট করায় তাতে তুমি সুবিধা পাচ্ছ। যেমন সামনে তোমার ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, এইসব এক্সাম গুলো। ডাব্লিউবিসিএস মেনলি প্রিলিমস, এছাড়াও সিজিএল, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, আর কি আদার এক্সামস, এইসব এক্সামগুলো তুমি কিন্তু তোমার কভার করা যাবে এইটা থেকেই, আমার ক্লাস থেকেই। স্যার সিজিএল সিএইচএসএল কি পুরো কভার করা যাবে? না, সিজিএল বা সিএইচএসএল পুরো কভার করা যাবে না, তবে 70 to 80% কভার করা যাবে। 70 to 80% কভার করা যাবে। ওকে? এক্সামে তোমার হয়তো হার্ডলি 3 থেকে 4 মাস টাইম পাচ্ছ। সিলেবাস তোমার সবাই জানো, তোমরা সিলেবাস হয়তো সবাই জানো, তাও আমি একটু ডিসকাস করে নিচ্ছি আমরা কিভাবে পড়বো, আমরা কিভাবে পড়বো বা কোন অর্ডারে পড়বো, এটার জন্য আমরা একটু সিলেবাসটা ডিসকাস করে নিই। ঠিক আছে? হ্যান্ড রাইটিং আমার একদমই ভালো নয়, একটু কোঅপারেট করে নিও। সিলেবাস ফার্স্ট, আমরা কিন্তু এই অর্ডার মেনেই চলবো, আমরা কিন্তু এই অর্ডার মেনেই চলবো। ফার্স্ট থাকবে আমাদের ফান্ডামেন্টালস, ফান্ডামেন্টালস অফ ইংলিশ, ফান্ডামেন্টালস অফ ইংলিশ। সেকেন্ড, টাইম অ্যান্ড টেন্স, টাইম অ্যান্ড টেন্স। থার্ড, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ মেনলি কি? মেনলি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, কনজাংশন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড কনজাংশন। ফোর্থ, ভার্ব আমরা আলাদা করে করব, এবং প্রেপোজিশন, প্রেপোজিশন একটা ভাইটাল টপিক, এই সেগমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা আলাদাভাবে করব। সরি, ভার্ব বলতে মেনলি আমরা অ্যাডভান্স, অ্যাডভান্স জায়গাটা ভার্বের আমরা করছি। ঠিক আছে? খাতায় সুন্দরভাবে নোট নোট করে নেবে, খাতায় সুন্দরভাবে নোট করে নেবে। গ্রামারের জন্য একটা আলাদা খাতা করবে, আর তোমাদের ভোকাবসের পিডিএফ আমি গ্রুপে সেন্ড করব। ওকে? তাহলে কি আছে? ফান্ডামেন্টালস অফ ইংলিশ গ্রামার, টাইম অ্যান্ড টেন্স, পার্টস অফ স্পিচ মেনলি কোনগুলো আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড কনজাংশন। ভার্ব মেনলি অ্যাডভান্সটা, প্রেপোজিশন। ওকে?
6 নম্বর সেগমেন্ট আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। নেক্সট সেগমেন্ট ভয়েস চেঞ্জ। নেক্সট ন্যারেশন। ন্যারেশন এছাড়াও আমার সঙ্গে থাকছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট and transformation of sentences, transformation of sentences। এই 9টা সেগমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট and transformation of sentences। আমাদের লাস্ট সেগমেন্ট মিসলেনিয়াস। মিসলেনিয়াস এর মধ্যে যে ছোট ছোট টপিকগুলো থাকে যেমন ডিটারমিনার্স, যেমন কোয়েশ্চেন ট্যাগ, এগুলো আমরা মিসলেনিয়াসে করব যদি এক্সট্রা টাইম পাই তবে। কারণ তুমি তোমার বিগত প্রিভিয়াস ইয়ার যদি দেখো, দেখবে কখনোই কোশ্চেন ট্যাগ থেকে কোশ্চেন নেই, ডিটারমিনার থেকে কোশ্চেন নেই। ঠিক আছে, যদি এক্সট্রা টাইম পাই তখনই আমরা এগুলো কভার করব, কারণ সিলেবাসে আছে। ওকে, এটা গেল আমাদের গ্রামার সেগমেন্টটা। ভোকাবুলারি কি আছে আমাদের? ভোকাবুলারি আমাদের কি আছে? ভোকাবুলারির মধ্যে ফার্স্ট সিনোনিমস, নেক্সট অ্যান্টোনিমস, থার্ড idioms and phrases, idioms and phrases, fourth আমাদের আছে one word substitution, one word substitution, fifth pitfall words। এটা মানে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি কি বলবো, ওই যেটা আমাদের স্পেলিং টেস্ট থাকে, স্পেলিং টেস্ট, স্পেলিং স্পেলিং টেস্ট। 6 নম্বর সেগমেন্ট আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপো মানে প্রেপোজিশন। নেক্সট ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব এটা আমাদের কমপ্লিট সিলেবাস, গ্রামার অ্যান্ড ভোকাব। সিনোনিমস আছে, অ্যান্টোনিমস আছে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, স্পেলিং টেস্ট আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে, অ্যান্ড ফ্রেজাল ভার্বস আছে। এটা আমাদের ফুল সিলেবাস। স্যার এবার এতগুলো আপনি বললেন, সবগুলো কি কভার করতে হবে? না, সব কভার করতে হবে না। এটা তোমাদের ফুল সিলেবাস, সব কভার করতে হবে না। যদি তুমি একটু ট্যালি করে দেখো তাহলে এখান থেকে অনেক কিছু বাদ দেওয়া যায়। যে সিলেবাস তোমাদের বললাম এখান থেকে অনেক কিছু বাদ দেওয়া যায়। আমরা যেগুলোকে বাদ দেওয়া যায় সেগুলোকে
আগে বাদ দিয়ে রাখবো, আর যেগুলো থেকে মেইনলি কোশ্চেন হয় সেগুলো আগে কভার করে নেবো। ওকে, এরপর যদি আমাদের এক্সট্রা টাইম বাঁচে তখন আমরা আবার ওগুলোর দিকে বাউন্স ব্যাক করব। দেখো, এই 15টা নাম্বারের মধ্যে যদি তুমি আবার দেখো 4 থেকে 5টা আসে আমাদের গ্রামার থেকে, যেটা আমাদের ইংলিশ গ্রামার, এখান থেকে আসে 4 থেকে 5টা নাম্বার। অ্যাপ্রক্স 10 থেকে 11 আসে আমাদের ভোকাবুলারি থেকে। ভোকাব থেকে আসে আমাদের 10 থেকে 11, 4 থেকে 5টা, কোনো কোনো বছর 3 থেকে 4টে আমাদের আসে গ্রামার থেকে। তাহলে বাই ডিফল্ট তুমি বুঝতেই পারছো মেন ফোকাসটা কোথায়, ভোকাবসের। এবারে তোমাদের এক্সামে কিন্তু কোনোদিন নাম্বার বিভাজন করে দেওয়া নেই যে গ্রামার থেকে এই আসবে, ভোকাব থেকে এই আসবে। যদি কোনোভাবে এই যে ট্যালিটা করে আমি বলছি, এটা যদি কোনোদিন না হয়, হয়তো গ্রামার থেকে বেড়ে গেল, ভোকাব থেকে কমে গেল, হতেই পারে। যেমন বিভিন্ন এক্সামে এখন করছে কি, গ্রামারটা নিয়ে আসছে বেশি করে, ভোকাবটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। তাহলে আমাদের দু জায়গায় কিন্তু অ্যাকসেন্টুয়েট করতে হবে, দু জায়গাতেই আমাদের জোর দিতে হবে সমানভাবে, গ্রামার এবং ভোকাবস। যেহেতু আমরা হাতে টাইম পাচ্ছি, আমরা দুটোকেই প্যারালাল ওয়েতে পড়ে যাব। ওকে, গ্রামারটার জন্য একটা নির্দিষ্ট খাতা করবে, ক্লাসগুলো গল্পের মতো শুনবে, যেমন নিজে বুঝবে ঠিক তেমন ভাবে নোট করে নেবে। গ্রামারের কোনো রকম পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে না, কিন্তু ভোকাবসের প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা করে তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, আর প্রত্যেকটা সেগমেন্ট পাওয়ার পর কেউ কিন্তু ফেলে রাখবে না, প্রত্যেকটা জিনিসকে প্রিপেয়ার করে নেবে। চলো, এই গেল আমাদের সিলেবাস, নাম্বার ডিভিশন। এবার একটু আমাদের ইংরেজি ঢুকি। ওকে, হেডিং করবে ফান্ডামেন্টালস অফ ইংলিশ, ইংলিশ গ্রামার, ফান্ডামেন্টালস অফ ইংলিশ গ্রামার। ফার্স্ট একটা জিনিস দেখে নাও, গ্রামার স্পেলিংটা কিন্তু AR, 90% ছেলে মেয়ে GRAMMER লেখে। ঠিক আছে, এটা একটা পিটফুল ওয়ার্ড ধরতে পারো তুমি, মানে স্পেলিং টেস্টে। ঠিক আছে, GRAMMER কিন্তু গ্রামার হয়, কখনো GRAMMER লিখে দেবে না। আমরা একদম বেসিক থেকে শুরু করব, ইংরেজির একদম বেসিক থেকে শুরু করব। অনেকে হয়তো অনেক কিছু জানো, অনেকে হয়তো জানো না, কিছু যায় আসে না। যার মনে হচ্ছে যে ইংরেজিটা ঠিক পাচ্ছি না, বা একটু ইংরেজি গ্রামারের আমার দুর্বলতা আছে, তাদের একদম বেসিক থেকে করানো হবে, শুধু শুনতে থাকবে। ওকে, আমার ফার্স্ট কোশ্চেন একটাই, বলো ইংরেজিতে লেটার সংখ্যা কটা আর অ্যালফাবেটি কটা আছে? ইংরেজিতে লেটার কটা আছে, ইংরেজিতে অ্যালফাবেট কটা আছে? আগে তোমাদের রিপ্লাই দেখবো, তারপর প্রসিড করব। টুসি, সায়নী, তনুশ্রী, তাসলিমা, বলো। আগে বলো লেটার কটা, আগে বলো লেটার কটা, ইংরেজিতে লেটার কটা আছে?
আমার নেক্সট কোশ্চেন I don't know how many alphabets are there in English language. Part 1, I don't know. The part A, how many? Part B, alphabets are there. Part C, and in English language. Part D. এটা কি করতে হবে? Find the error. এই লেটার অ্যালফাবেট থেকেই ফার্স্ট কোশ্চেন, একটা সেন্টেন্স আমি লিখেছি। সেন্টেন্সটা হচ্ছে আই ডোন্ট নো হাউ মেনি অ্যালফাবেটস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারাই করতে পারবে যারা কটা লেটার আছে আর কটা অ্যালফাবেটস আছে এটা জানো। কোন পার্টটাই ভুল আছে, পার্ট এ নাকি পার্ট বি নাকি পার্ট সি এন্ড পার্ট ডি? তোমাদের কিন্তু প্রত্যেক ইয়ারে একটা এরর ফাইন্ডিং পড়ে, ঠিক আছে? প্রত্যেক বছর একটা ফাইন্ড দ্য এরর সরি ফাইন্ড দ্য এরর কিন্তু প্রত্যেক বছর একটা পড়ে। একজন শুধু বলেছে পার্ট সি ভুল আছে, রিম্পা বলেছে পার্ট সি ভুল আছে। ঠিক আছে, ভুল আছে, কিন্তু কেন আছে? ভুল আছে কিন্তু কোথায় আছে? সায়নী বলছে বি ভুল আছে, তসলিমা বলছে সি ভুল আছে। এবার সবাই বলতে পারবে কোথায় ভুল আছে। ইংলিশে লেটার সংখ্যা কটা গো? 26। লেটার কোনগুলো? লেটার কোনগুলো? এই এ থেকে শুরু করে এ বি সি ডি করে আপ টু জেড, এরা প্রত্যেকটা একটা করে লেটার। লেটারটা কি কাজ করে গো? লেটারটা কিছুই নয়, একটা সিম্বল। কিসের সিম্বল? সাউন্ডের সিম্বল। আমি যে একটা মুখে আওয়াজ করছি, একটা সাউন্ড করছি মুখে, আমি বি, আমি এই একটা সাউন্ড করলাম বি। এটাকে যখন তুমি ভিজুয়াল রূপ দেবে, এই যে সাউন্ডটার, এই অডিওটা যখন তুমি ভিজুয়াল রূপ দেবে, তখন তুমি কিভাবে ইউজ করবে? তখন তুমি এই রকম দেখতে একটা কিছু লিখবে বা একটা কিছু আঁকবে, সেটাকে বলা হয় একটা লেটার। লেটারটা কি? একটা ভিজুয়ালাইজড ফর্ম অফ আ সাউন্ড। এরকম আমাদের 26টা লেটার ইংরেজিতে আমরা ইউজ করি। 26টা লেটার আমরা ইংরেজিতে ইউজ করি। অ্যালফাবেটটা কি তাহলে? 26টা যদি লেটার হয় এ টু জেড, এ বি সি ডি, এক একটা এক একটা লেটার, তাহলে অ্যালফাবেটটা কি? অ্যালফাবেট হচ্ছে এই এ টু জেড। এই এ টু জেড এই যে একটা পুরো ইউনিট, এদের যে একটা ইউনিট, এইটাকে আমরা বলি অ্যালফাবেট। বাংলায় কি বলে গো? বর্ণমালা। বাংলায় কি বলে? বর্ণমালা। মালা কখনো কি একটা ফুল দিয়ে হয়? একটা ফুল দিয়ে তুমি মালা তৈরি করতে পারবে? পারবে না, অনেকগুলো ফুল লাগবে। তেমনি অ্যালফাবেট, এই যে বর্ণমালায় অনেকগুলো বর্ণ লাগবে। এই এ বি সি ডি এক একটা লেটার, এই 26টা লেটার মিলে কি করেছে? একটা অ্যালফাবেট তৈরি করেছে। 26টা লেটার মিলে একটা অ্যালফাবেট তৈরি করেছে। তাহলে এখান থেকে আমরা জানতে পারি অ্যালফাবেটটা কি? অ্যালফাবেটটা একটা কালেকশন।
কালেকশন। কিসের কালেকশন স্যার? কালেকশন অফ লেটার্স। কালেকশন অফ লেটার্স। তাহলে যদি আমরা কালেকশন বোঝাই তাহলে আমরা কি নাউন ইউজ করি? কালেকশনের ক্ষেত্রে আমরা কি নাউন ইউজ করি? আমরা ইউজ করি কালেকটিভ নাউন। কি নাউন ইউজ করি গো? কালেকটিভ নাউন। তাহলে অ্যালফাবেটটা কি? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। এই কারণেই কখনোই কিটা অ্যালফাবেট তুমি ইউজ করতে পারো না, কারণ ইংরেজিতে একটা অ্যালফাবেটই আছে। ইংরেজিতে একটা অ্যালফাবেটই আছে। তাহলে কখনোই অ্যালফাবেটস হয় না। ওই জানতে হবে কি কখনোই অ্যালফাবেটস হয় না, কারণ অ্যালফাবেট একটাই। ইংরেজিতে অ্যালফাবেট একটাই। ওকে, তাহলে আমাদের কোনটা ভুল ছিল? অপশন সিটা আমাদের ভুল ছিল। অপশন সিটা আমাদের ভুল ছিল। তাহলে এই জায়গাটায় অ্যালফাবেটস হতো না, অ্যালফাবেট হতো। ওকে, তাহলে এই জানলাম আমরা লেটার এবং অ্যালফাবেট কি। তাহলে এই যে একটা অ্যালফাবেটের মধ্যে 26খানা লেটার ছিল, এই লেটারগুলো কি? এক একটা সাউন্ড, যাদের একটা ভিজুয়াল ফরমেশন দেওয়া হয়েছে, একটা সিম্বল ইউজ করা হয়েছে। এর জন্য এইরকম একটা সিম্বল, এরকম একটা সিম্বল, বি এর জন্য এইরকম একটা সিম্বল। ঠিক আছে, ইউর সাউন্ডের ভিজুয়ালাইজ ফর্ম। তাহলে এই লেটারগুলোকে কিন্তু প্রোনাউন্সিয়েশনের ভিত্তিতে, মানে তুমি কেমন ভাবে প্রোনাউন্স করছো, কেমন ভাবে উচ্চারণ করছো, এর ভিত্তিতে কিন্তু তুমি দু রকম ভাবে ভেঙে দিতে পারো এদেরকে। এদেরকে তুমি দু রকম ভাবে ভেঙে দিতে পারো। একটা কি ভাওয়েল, সবাই জানো, একটা কনসোনেন্ট। একটা ভাওয়েল, একটা কনসোনেন্ট। কটা ভাওয়েল? 5টা। এ ই আই ও ইউ, সামটাইমস ওয়াই, সামটাইমস ওয়াই। ওয়াই থেকেও কখনো কখনো নেওয়া হয়। ওকে, তাহলে ভাওয়েল আর কনসোনেন্টের মধ্যে পার্থক্য কি? ভাওয়েল এবং কনসোনেন্টের মধ্যে পার্থক্য কি? যখন তুমি ভাওয়েল সাউন্ড গুলোকে উচ্চারণ করছো, যখন তুমি ভাওয়েল সাউন্ড গুলোকে উচ্চারণ করছো, একটু নিজে খেয়াল করলে দেখতে পাবে আমাদের যে ভোকাল কর্ডটা আছে, আমাদের গলার মধ্যে যে ভোকাল কর্ডটা আছে, এই কর্ডটা থেকে যে হাওয়াটা, যে বাতাসটা বেরিয়ে আসছে, যে এয়ারটা বাইরে বেরিয়ে আসছে প্রত্যেকটা কথা বলার সময়, এই হাওয়াটা কোথাও রেস্ট্রিক্টেড হচ্ছে না। কোথাও কি হচ্ছে না? রেস্ট্রিক্টেড হচ্ছে না, কোথাও আটকে যাচ্ছে না। যখন তুমি বলছো এ, দেখো একটা হাওয়া পুরো বেরিয়ে এলো। ই, একটা একটা এয়ার ফুল বেরিয়ে এলো। এবং এটা একটাই সাউন্ড। তুমি যদি এ দিয়ে শুরু করো, তোমার লাস্ট সাউন্ডটা ওই এ দিয়েই শেষ হবে। বা ই দিয়ে শুরু করো, তোমার লাস্ট সাউন্ডটা ই দিয়েই শেষ হবে। কিন্তু তুমি দেখো বলো বি, তুমি বলো বি, বি দিয়ে শুরু করো, বি, লাস্ট কি দিয়ে শেষ হচ্ছে? ই দিয়ে শেষ হচ্ছে। লাস্ট কি দিয়ে শেষ হচ্ছে? ই দিয়ে শেষ হচ্ছে। তাহলে এই কনসোনান্ট সাউন্ড গুলোর মধ্যে একটা ভাওয়েল সাউন্ড অলওয়েজ ঢুকে থাকে। একটা কনসোনান্ট সাউন্ডের মধ্যে একটা ভাওয়েল সাউন্ড সব সময় ঢুকে থাকে। কিন্তু ভাওয়েল সাউন্ড গুলো দেখো পিওর, ভাওয়েল সাউন্ড গুলো কিন্তু পিওর, এর মধ্যে অন্য কোনো সাউন্ড কিন্তু থাকে না। এ মানে সেটা এই। ঠিক আছে, আমরা কি বলি? এ ই আই ও ইউ, নট ইউ। কখনো ইউ উচ্চারণ নয়, হ্যাঁ, ওর উচ্চারণটা হচ্ছে উ। উ, আমরা কি বলি? ইউ। এমন কোনো প্রোনাউন্সিয়েশন ইংরেজিতে নেই। ওটা হয় উ। ওটা বলতে আমরা তেমন ভাবে পারি না, আমাদের অর্গানস গুলো সেইভাবে ডেভেলপ হয়নি যেমন নেটিভ স্পিকারদের আছে। তাই আমরা কি বলি? ইউ, ইউ। ওকে, তাহলে এই গেল আমাদের ভাওয়েল কি, কনসোনেন্ট কি। এবারে ওয়ার্ডস কি। এবারে আমাদের আসছি ওয়ার্ডস কি। এই যে লেটার্স গুলো আছে, এই যে লেটার্স গুলো আছে,
এই যে লেটার্স গুলো আছে, এইগুলোকে যদি আমরা অর্গানাইজড ওয়েতে সাজাই, এইগুলোকে যদি আমরা অর্গানাইজড ওয়েতে সাজাই, যদি এগুলোকে আমরা অর্গানাইজড ওয়েতে সাজাই, ধরো আমি বলছি কোনো ওয়ার্ড হলো এটা? এটা কি কোনো ওয়ার্ড হলো? আমি লেটারগুলোকে পাশাপাশি বসিয়ে দিয়েছি, আমি লেটারগুলোকে পাশাপাশি বসিয়ে দিয়েছি, কোনো কি ওয়ার্ড হলো? ওয়ার্ড হলো না। ABPAN বা TSUARDHAR, কোনো কি ওয়ার্ড হলো এরা? হলো না। শুধু পাশাপাশি সাজিয়ে দিলেই হবে না, শুধু পাশাপাশি সাজিয়ে দিলেই হবে না, এগুলো একটা মিনিংফুল সেন্স দিতে হবে। লেটারগুলো যদি পাশাপাশি বসে একটা মিনিংফুল সেন্স দেয়, তখনই তারা কি হবে? ওয়ার্ড হবে। তাহলে একে যদি আমি অর্গানাইজ করি, এমনটা দাঁড়াতে পারে, এমনটা দাঁড়াতে পারে, কি দাঁড়ালো? বাপন সূত্রধর। এটা কি, কি বুঝলে? এটা একটা নাম, একটা নেমিং ওয়ার্ড, মানে একটা নাউন। এটা নাউনটা কি নাউন? প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। একটি মানুষের নাম বোঝাচ্ছে, প্রপার নাউন। এটা যদি কমন নাউনে করি কি করবো আমি? বয়। এটা কে? এটা হলো আমি। ঠিক আছে, তার মিনিং কি? এর মিনিং হচ্ছে ফ্রেন্ড, এর মিনিং হচ্ছে ফ্রেন্ড, বন্ধু। ঠিক আছে, তাহলে এইটি নেক্সট দিন আমি কিন্তু ধরবো, এটি কিন্তু নেক্সট দিন ধরবো, কারণ এটি আমার নাম। ইংরেজি শেখার আগে আমার নামটি মনে রাখতে হবে। এটা ওয়ার্ড হলো। ঠিক আছে, তাহলে কি দেখলাম? লেটার দেখলাম, অ্যালফাবেট দেখলাম, ভাওয়েল দেখলাম, কনসোনান্ট দেখলাম, ওয়ার্ড দেখলাম। নেক্সট আসবো কি আমরা? নেক্সট আসবো আবার সেন্টেন্স। নেক্সট আসবো আমরা সেন্টেন্স। নেক্সট হলো সেন্টেন্স। সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা কি? কি লিখেছি? টিচেস হি ইংলিশ আস। টিচেস হি ইংলিশ আস, এটা কোনো সেন্টেন্স হলো? ওয়ার্ডসকে আমি পাশাপাশি বসিয়ে দিয়েছি, ওয়ার্ডস গুলোকে আমি পাশাপাশি বসিয়ে দিয়েছি, কোনো সেন্টেন্স হলো কি? না, এভাবে সেন্টেন্স করা যায় না। আপনি ওয়ার্ডসকে পাশাপাশি বসিয়ে দিলে সেন্টেন্স হয় না স্যার। তার জন্য ইংরেজি কিছু নিয়ম আছে, তার জন্য ইংরেজি কিছু নিয়ম আছে, যাকে বলে সিনট্যাক্স, যাকে বলে সিনট্যাক্স। সিনট্যাক্স কি বলছে? সিনট্যাক্স বলছে একটা সেন্টেন্সের মধ্যে ইউজুয়ালি তুমি সাবজেক্টকে প্রথমে দাও, সাবজেক্টকে তুমি প্রথমে দাও, যে ওয়ার্ডটা সাবজেক্টের কাজ করতে পারছে তাকে তুমি প্রথমে দাও, যে ওয়ার্ডটা ভার্বের কাজ করতে পারছে তারপরে তুমি তাকে দাও। তারপরে
যা পড়ে থাকছে সেটা অবজেক্টই হোক বা অন্য কিছুই হোক, তাকে তুমি তারপরে দাও। সিনট্যাক্সের বেসিক নিয়ম এটা, সিনট্যাক্সের ইংলিশ সিনট্যাক্সের বেসিক নিয়ম। সিনট্যাক্স কিছু নয়, সিনট্যাক্স হচ্ছে একটা রুল, যে অনুযায়ী ইংরেজিটা লেখা হয়, যে অনুযায়ী গ্রামার চলে, একটা রুল। ওই বলছে যে আগে তুমি সাবজেক্টটাকে লেখো, যে কাজটা করছে তাকে লেখো, তারপর তুমি ভার্বটাকে লেখো, যে ওয়ার্ডটা দিয়ে কাজটা করা বোঝাচ্ছে তাকে লেখো, তারপর যার উপর কাজটা করা হচ্ছে তাকে লেখো। তাহলে কাজটা কে করছে? এই ওয়ার্ডটা কাজ করছিল, কি কাজ করছে? কি কাজ করে গো? তারপর কি আছে? হ্যাঁ স্যার, এটা একটা সেন্টেন্স হলো, এটা একটা সেন্টেন্স হলো। হি টিচেস আস ইংলিশ, এটা একটা সেন্টেন্স হলো। তাহলে আমি এভাবে বলতে পারি, যদি ওয়ার্ডগুলোকে তুমি সিনট্যাক্সিক্যালি সাজাও, যদি সিনট্যাক্স অনুযায়ী সাজাও, তাহলে তুমি কি পাবে? সেন্টেন্স পাবে। বলতে পারি তো, যদি ওয়ার্ডগুলোকে তুমি সিনট্যাক্স অনুযায়ী সাজাও বা সিনট্যাক্সিক্যালি সাজাও, তখন তুমি কি পাবে? তখন তুমি পাবে একটা সেন্টেন্স, যেটা অবশ্যই একটা সেন্স দেবে, একটা মিনিং দেবে। বোঝা গেছে? তাহলে তুমি এগুলো জানতে পারলে। বলো, এই অবধি কারো কোনো প্রবলেম আছে কিনা? একদম ছোটবেলার জিনিস আমাদের, আমাদের একদম ছোটবেলার জিনিস এগুলো। এটা একদম বেসিক একটা জায়গা আমাদের ইংরেজি। তাই এরপর কখনো বলবে না যে অ্যালফাবেট সংখ্যা 6টা। ঠিক আছে? অ্যালফাবেট একটা, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, অ্যালফাবেট একটাই। কখনো অ্যালফাবেট আমরা ইউজ করতে পারি না, আমরা কখনো অ্যালফাবেট ইউজ করতে পারি না। হ্যান্ড রাইটিংটা একটু বেশিই বাজে আমার, একটু কোঅপারেট করে নেবে। ওকে, দেখো, এবারে লিখছি আমরা ফ্রেজ। ফ্রেজ, আর লিখেছি ক্লজ। ফ্রেজ লিখেছি, ক্লজ লিখেছি। আমি এখানে লিখছি আ গুড স্টুডেন্ট, আ গুড স্টুডেন্ট। যদি এটুকু জায়গায় আমি পোস্টমর্টেম করে দিই, এটুকু জায়গায় যদি পোস্টমর্টেম করি আমি গ্রামাটিক্যালি, তাহলে স্টুডেন্টটা কি? স্টুডেন্টটা নাউন। স্টুডেন্টটা কি? স্টুডেন্টটা হচ্ছে একটা নাউন। নাউন সম্বন্ধে, বা নাউন সম্বন্ধে এক্সট্রা যে কথা বলে, নাউন সম্বন্ধে এক্সট্রা যে কথা বলে, তাকে আমরা ইংরেজিতে কি বলি গো? তাকে বলি অ্যাডজেক্টিভ। এখানে স্টুডেন্ট সম্বন্ধে এক্সট্রা কথা কে বলছে? কোন ওয়ার্ডটা বলছে? স্টুডেন্ট সম্বন্ধে এক্সট্রা কথা কে বলছে? দেখো, এই ওয়ার্ডটা বলছে। নাউন সম্বন্ধে এক্সট্রা কথা বলছে। কেমন ছেলেটা, কেমন ছেলেটা? ভালো। স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট। তাহলে এটা কি হবে? একটা অ্যাডজেক্টিভ। এটা দিয়ে কি বোঝাচ্ছে? কজন স্টুডেন্ট। এটাকে ইংরেজিতে আমরা ডিটারমিনেন্ট বলি, ইংরেজিতে আমরা ডিটারমিনার বলি, বা আমরা আর্টিকেলসও বলি। তাহলে দেখো, এই তিনটে মিলে তুমি কি কোনো সেন্স পাচ্ছ? আর গুড স্টুডেন্ট, এটা দিয়ে কি তুমি কোনো সেন্স পাচ্ছ?
হ্যাঁ, একটা সেন্স পাচ্ছি স্যার। কেউ একটা ভালো স্টুডেন্ট, আমি এটা বুঝতে পারছি। একটা ভালো স্টুডেন্ট, আমি এইটুকু একটা সেন্স পাচ্ছি। যদি বলতাম স্টুডেন্ট আ গুড, স্টুডেন্ট আ গুড, কোনো সেন্স পেতে পেতে না। কিন্তু দেখো, যখন আমি লিখছি আ গুড স্টুডেন্ট, তুমি একটা সেন্স পাচ্ছ যে একটা, হ্যাঁ, একটা ভালো ছেলে, ভালো কিছু একটা বলছে স্যার। যদি আমি লিখি অর্পিতা ইজ আ গুড স্টুডেন্ট, হ্যাঁ স্যার, এবার একটা ফুল সেন্স পাচ্ছি। এবার একটা ফুল সেন্স পাচ্ছি যে আপনি কোনো একটা স্টুডেন্টের কথাও বলছেন, স্টুডেন্টটা কেমন সেটাও বলছেন। স্টুডেন্টটা কার কথা বলছেন আপনি? অর্পিতার কথা বলছেন। স্টুডেন্ট হিসেবে কেমন স্যার? ভালো স্টুডেন্ট, তাই তো? স্টুডেন্ট হিসেবে ভালো স্টুডেন্ট। তাহলে দেখো, এই যে সেন্টেন্সটা পাচ্ছ তুমি, এই যে সেন্টেন্সটা পাচ্ছ, অর্পিতা ইজ এ গুড স্টুডেন্ট, এটাকে আমি সেন্টেন্স কি করে বলছি গো? কিসের ভিত্তিতে বলছি? এটাকে আমি সেন্টেন্স কিসের ভিত্তিতে বলছি? এর মধ্যে একটা কি আছে? ভার্ব আছে, এর মধ্যে একটা সাবজেক্ট আছে। কার সম্বন্ধে বলছি? অর্পিতা সম্বন্ধে বলছি। ভার্বটা কি? ইজ। তাহলে ইংরেজিতে যখনই তুমি সাবজেক্ট এবং ভার্বের একটা পেয়ার পাবে, সাবজেক্ট এবং ভার্বের একটা পেয়ার পাবে, সেটা মানে হচ্ছে একটা ক্লজ, সেটা মানে একটা ক্লজ। কিন্তু দেখো, উপরে এই ওয়ার্ড গুলো দিয়ে আমি আমার কিন্তু ওখানে কি নেই? কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নেই, কিন্তু একটা সেন্স দিচ্ছে। এও একটা সেন্স দিচ্ছে, এও কিন্তু একটা সেন্স দিচ্ছে। এর মধ্যে কি আছে? সাবজেক্ট ভার্বের পেয়ার আছে, এর মধ্যে কোনো সাবজেক্ট ভার্বের পেয়ার নেই। সাবজেক্ট ভার্বের পেয়ার নেই, কিন্তু সেন্স দিতে পারে খানিকগুলো ওয়ার্ড যখন একসাথে বসে একটা সেন্স দিচ্ছে, যেখানে কোনো সাবজেক্ট ভার্বের পেয়ার নেই, তাকে আমি কি বলবো? তাকে বলবো ফ্রেজ। আবার খানিকগুলো ওয়ার্ড বসছে এবং তার মধ্যে একটা সাবজেক্ট ভার্বের পেয়ার আছে, তাকে আমি কি বলবো? ক্লজ। তাহলে বেসিক্যালি ফ্রেজ অ্যান্ড ক্লজের মধ্যে পার্থক্য কোথায়? স্যার, ফ্রেজের মধ্যে আপনি কোনোদিন সাবজেক্ট ভার্বের পেয়ার পাবেন না, কিন্তু ক্লজের মধ্যে অবশ্যই আপনি একটা সাবজেক্ট এবং ভার্বের পেয়ার পাবেন। খানিকগুলো ওয়ার্ড ওখানেও একসাথে বসে সেন্স দিতে পারে, ক্লজেতেও খানিকগুলো ওয়ার্ড একসাথে বসে একটা সেন্স দিতে পারে। কিন্তু পার্থক্যটা কোথায় স্যার? পার্থক্যটা হচ্ছে ওখানে কোনো সাবজেক্ট ভার্বের পেয়ার নেই, এখানে কিন্তু একটা সাবজেক্ট ভার্বের পেয়ার আছে। তাহলে মোটামুটি একটু আইডিয়া হয়েছে যে ক্লজ কি, ফ্রেজ কি, তাই তো? তাহলে মোটামুটি একটু আইডিয়া হয়েছে যে ক্লজ কি এবং ফ্রেজ কি। বলো, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? যে জায়গাটা বুঝতে পারবে না, সঙ্গে সঙ্গে আমাকে জানাবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, একটু বলুন। একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার? তাহলে যতটুকু করলাম আমরা একবার একটু রিভিশন করে নিই। প্রথমে কি দেখলাম আমরা? লেটার কি, অ্যালফাবেট কি, আর এটা দ্বিতীয়বার বলার দরকার নেই। ভাওয়েল দেখলাম, কনসোনেন্ট দেখলাম। ভাওয়েলের মধ্যে কি থাকে? পিওর সাউন্ড, অন্য সাউন্ডের মিক্সার থাকে না, অন্য সাউন্ড মিক্স থাকে না। কনসোনেন্টের মধ্যে একটা ভাওয়েল সাউন্ড
মিশে থাকে। তারপর দেখলাম ওয়ার্ড। ওয়ার্ড কি? লেটার গুলো আমি পাশাপাশি বসাবো, যদি একটা মিনিং তৈরি করে তাহলে তাকে আমি কি বলবো? ওয়ার্ড। আচ্ছা, ওই ওয়ার্ড গুলোকে যদি আমি সিনট্যাক্সিক্যালি সাজাই, ওয়ার্ড গুলোকে যদি আমি সিনট্যাক্সিক্যালি সাজাই, কি পাবো আমি? পাবো সেন্টেন্স। কি পাবো? সেন্টেন্স। আবার সেই সেন্টেন্সের মধ্যে, সেই সেন্টেন্সটাতে কি পাচ্ছি আমি? সাবজেক্ট পাচ্ছি, ভার্ব পাচ্ছি, মানে কি পাচ্ছি? একটা ক্লজ পাচ্ছি। আমি এভাবেও বলতে পারি, আমি এভাবেও বলতে পারি, খানিকগুলো ওয়ার্ড একসাথে বসে যদি একটা সেন্স দেয়, কিন্তু সেখানে যদি সাবজেক্ট ভার্বের পেয়ার না থাকে, তাহলে আমি তাকে কি বলবো? তাকে আমি কি বলবো? তাকে বলবো আমি ফ্রেজ। কিন্তু খানিকগুলো ওয়ার্ড একসাথে বসলো এবং একটা মিনিংফুল সেন্স দিল, সেখানে সাবজেক্ট এবং ভার্বের একটা পেয়ারও রইল, তাকে আমি বলবো ক্লজ। তাকে আমি বলবো ক্লজ। তাকে আমি বলবো ক্লজ। এবার দেখো, এটুকু বুঝতে পেরেছো? এই ভার্বটাকে, এইখানে যে ভার্বটা আছে, এই ভার্বটাকে ইংরেজিতে একটা ভালো নাম দেওয়া হয়েছে। একটা এর ভালো নাম দেওয়া হয়েছে। নামটা কি? ফাইনাইট ভার্ব। একে বলা হয় ফাইনাইট ভার্ব। একে বলে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কাকে বলে গো? একদম ইজিলি জেনে যাও, একদম ইজিলি জেনে নাও। যেই ভার্বের একটা সাবজেক্ট থাকে, যেই ভার্বের একটা সাবজেক্ট থাকে, তাকে বলবো আমি ফাইনাইট ভার্ব। এই ভার্বটার সাবজেক্ট আছে? হ্যাঁ স্যার আছে। এই ভার্বটার সাবজেক্ট আছে? হ্যাঁ স্যার আছে। তাহলে এই ভার্বটাকে আমি কি ভার্ব বলবো? একটা ভালো নাম আছে বাজারে, এর একটা বাজারে ভালো নাম আছে, ওই নামটা হচ্ছে ফাইনাইট। ওই ভার্বটার নাম হচ্ছে ফাইনাইট। তাহলে ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্বটার একটা সাবজেক্ট থাকে, তাকে বলবো আমি ফাইনাইট ভার্ব। তাহলে দেখো, এই যে কনসেপ্টটা আমি শিখলাম, এখান থেকে আমি ডেফিনেশনে আসতে পারি। কিভাবে? আমি ক্লজ বলার সময় বলতে পারি গ্রুপ অফ ওয়ার্ডস, একটা গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে খানিকগুলো ওয়ার্ডস আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, এবং একটা ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব মানে কি? তার অবশ্যই একটা সাবজেক্ট থাকবে। আমি সাবজেক্ট প্লাস ভার্বের পেয়ার না বলে এবার বলছি একটা গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে। আর ফাইনাইট ভার্ব মানেই ওই ভার্বটার একটা সাবজেক্ট থাকবেই। যদি ভার্বটার সাবজেক্ট না থাকে, তাহলে ভার্বটাকে আমি ফাইনাইট বলতে পারবো না। যেই ভদ্রলোকের একটা সাবজেক্ট আছে, সেই ভদ্রলোককে আমি ফাইনাইট বলতে পারি। সেই ভদ্রলোক কি? একজন ভার্ব। তাহলে আমি ক্লজ বলার সময় বলতে পারি, আবারও বলছি, গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে। কিন্তু ফ্রেজেতে কি হয়? আর গ্রুপ অফ ওয়ার্ডস যেটা একটা সেন্স তৈরি করে, কিন্তু তার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে না, তার মধ্যে একটিও ফাইনাইট ভার্ব থাকে না, তাকে আমি বলবো ফ্রেজ। এটা গেল আমাদের গ্রামাটিক্যালি এর ডেফিনেশন। তাহলে যদি আমি তোমাকে প্রথমেই বলে দিতাম যে একটা ক্লজ, একটা ক্লজ মানে গ্রুপ অফ ওয়ার্ড যেখানে ফাইনাইট ভার্ব থাকে, একটা ফ্রেজ মানে গ্রুপ অফ ওয়ার্ড যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, তাহলে তুমি ব্যাপারটা ইজিলি বুঝতে পারতে না। আর এটা তোমাকে ইজিলি বোঝানোর জন্যই এত কিছু আমাকে বলতে হলো। ক্লিয়ার? চলো, ঠিক যেইভাবে তুমি নিজে বুঝছো সেইভাবে তুমি নোটটা করবে। নোটের মধ্যে কোনো সাহিত্যের ওয়ার্ড তোমাকে দিতে হবে না, সাহিত্যের উপর তোমাকে নোট তৈরি করতে হবে না। তুমি ঠিক যেমন ভাবে বুঝছো তেমন ভাবে তুমি একদম নোট ডাউন করে নেবে। ওকে, হেডিং করো সেন্টেন্স। সেন্টেন্স।
সেন্টেন্স। একটা সেন্টেন্সের ফান্ডামেন্টাল পার্ট কি? একটা সেন্টেন্সের ফান্ডামেন্টাল পার্ট কি? একটা সেন্টেন্সের ফান্ডামেন্টাল পার্ট হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব একটা সেন্টেন্সের ফান্ডামেন্টাল পার্ট। এদের থাকতেই হবে, এদের থাকতেই হবে, সাবজেক্ট এবং ভার্বকে থাকতেই হবে। অবজেক্ট, অবজেক্ট একটা সেন্টেন্সের ফান্ডামেন্টাল পার্ট কিন্তু নয়। এর থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এর থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কি বললাম, একটা সেন্টেন্সের ফান্ডামেন্টাল পার্ট কি? একটা সেন্টেন্সের ফান্ডামেন্টাল পার্ট হচ্ছে সেন্টেন্সটাতে একটা সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই থাকবে। অবজেক্ট থাকতেও পারে, অবজেক্ট সেন্টেন্সে না থাকতেও পারে। তো এবার জানতে হবে সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি। সাবজেক্ট কি গো? কাকে সাবজেক্ট বলে সেন্টেন্সে? সেন্টেন্সে কাকে সাবজেক্ট বলে? সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সেই যে অ্যাকশনটা করে। কি বললাম? যে অ্যাকশনটা করে, মানে কাজটা করে, অ্যাকচুয়ালি যে সেন্টেন্সে কাজ করে। আমি পড়াচ্ছি, আমি তোমাদের পড়াচ্ছি, তাহলে কাজটা কে করছে? পড়ানো কাজটা কে করছে? আমি করছি, তাহলে আমি সাবজেক্ট। তাহলে যে ডুয়ার, যে ডুয়ার সে সেন্টেন্সের সাবজেক্ট। বা সেন্টেন্সটায় যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে, বা সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে। আমি বলছি ওই ভদ্রলোক একজন ডাক্তার, ওই ভদ্রলোক একজন ডাক্তার। তাহলে কার সম্বন্ধে বলছি? ওই ভদ্রলোক সম্বন্ধে বলছি। কি বলছি? যে ও একজন ডাক্তার। তাহলে ডুয়ারও হতে পারে, বা যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে সেও হতে পারে। ভার্বটা কি? সেই লোকটা যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে বা যে কাজটা করছে সেন্টেন্সে, সে যেই কাজটা করে, সে যেই কাজটা করে, যেই অ্যাকশনটা করে, সেটা হচ্ছে ভার্ব। কে করছে? আমি করছি। কি করছি? পড়াচ্ছি। কি কাজটা করছি গো? আমি আমি যে কাজটা করছি সেই কাজটার নাম হচ্ছে পড়ানো। আগে পড়াচ্ছি, তোমাদেরকে পড়াচ্ছি। তোমরা কি? তোমরা হচ্ছে এই যে ডুয়ার, ডুয়ার যে অ্যাকশনটা করছে তার রিসিভার কে? রিসিভার হচ্ছে তুমি বা তোমরা। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো সেন্টেন্সের ডুয়ার, যে কাজ করে বা যার সম্বন্ধে সেন্টেন্সে কিছু বলা হয়। আমি বললাম ধরো ওই লোকটা চোর, তাহলে ওই লোকটা সম্বন্ধে বলছি। সেই লোকটা যে কাজটা করে, যে অ্যাকশনটা করে, সেই অ্যাকশনটা কি বলে? ভার্ব। ওই যে অ্যাকশনটা করলো, ওই অ্যাকশনটাকে যে রিসিভ করে, ওই অ্যাকশনটাকে যে রিসিভ করে, যে রিসিভার, সে হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট। ধরো আমি বলছি এই ভদ্রলোক, এই ভদ্রলোক কি করছে? এই ফুটবলটাকে, এই যে একটা ফুটবল আছে, এই ফুটবলটাকে কিক করলো, ফুটবলটাকে মারলো। ডুয়ারকে? এই ভদ্রলোক। কি কাজটা করছে? এই ফুটবলটাকে কিক করেছে। অ্যাকশনটা রিসিভ কে করছে? ফুটবলটা। অ্যাকশনটা রিসিভ কে করেছে? এই ফুটবলটা। এই ফুটবলটা যদি না থাকতো, ওই যে অ্যাকশনটা করলো, ওই যে পাটা জোরে সে মিললো, যদি ফুটবলটা না থাকতো তাহলে কি ওটা হতো কাজটা?
হতো না। তাহলে ফুটবলটা কি করছে, ওই অ্যাকশনটাকে রিসিভ করছে। আমি বলতে পারি কি কিকড, কিকড দ্য বল। ডুয়ারটাকে কে মেরেছে? এ মেরেছে, এ ডুয়ার। কি কাজটা করেছে? কিক করেছে। কি কিক করেছে গো? ফুটবলটাকে। তাহলে অ্যাকশনটা কার উপর যেয়ে পড়েছে? অ্যাকশনটা কার উপর যেয়ে পড়লো? অ্যাকশনটা যেয়ে পড়লো ফুটবলটার উপর। ফুটবল হচ্ছে অ্যাকশনের রিসিভার, অ্যাকশনের রিসিভার। আমরা ছোট থেকে কি পড়ে এসেছি? আমরা ছোট থেকে পড়ে এসেছি কে অর কাকে, মানে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করলে যে আনসার পাওয়া যায় তাকে কি বলে? অবজেক্ট বলে। হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে যে আনসার পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। এমন কোনো ডেফিনেশন ইংরেজিতে নেই, এমন কোনো ডেফিনেশন ইংরেজিতে নেই। এই রিসিভারটাকে বুঝতে পারি না বলে, এই রিসিভারটাকে আমরা বুঝতে পারি না বলে এই হোয়াট এবং হুমের কনসেপ্টটা এসছে। আমাদের ছোটবেলায় আমাদেরকে বোঝানোর জন্য এটা বলা হতো যে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করলে যে আনসারটা পাওয়া যায় তাকে বলে অবজেক্ট, সে হচ্ছে রিসিভার। কিন্তু এমন কোনো ডেফিনেশন অবজেক্টের ইংরেজিতে কোথাও নেই। ঠিক আছে? তাহলে যে অ্যাকশনটা করে সে কি? সাবজেক্ট। যেই কাজটা করে সেই কাজটা হচ্ছে ভার্ব। এই কাজটা যার উপর গিয়ে পড়ে, এই কাজটা যার উপর গিয়ে পড়ে তাকে বলা হয় রিসিভার বা অবজেক্ট। তার ডুয়ার হচ্ছে সাবজেক্ট, রিসিভার হচ্ছে অবজেক্ট। একটা সেন্টেন্সের ফান্ডামেন্টাল পার্ট কি? একটা সেন্টেন্সের ফান্ডামেন্টাল পার্ট হচ্ছে তার সাবজেক্ট এবং ভার্ব। তার সাবজেক্ট এবং ভার্ব একটা সেন্টেন্সের ফান্ডামেন্টাল পার্ট, এদের থাকতেই হবে। ফান্ডামেন্টাল পার্ট মানে এদের থাকতেই হবে। অবজেক্ট থাকতেও পারে, না থাকতেও পারে, তাতে আমাদের কিছু যায় আসে না। ঠিক আছে? তো সাবজেক্ট কি বললাম? ডুয়ার, বা যার সম্বন্ধে কিছু বলছি সেন্টেন্সটাতে। ভার্ব কি? ওই ডুয়ারটা যেই কাজটা করছে সেই কাজটা ভার্ব। এবং ওই অ্যাকশনটাকে, যে অ্যাকশনটা ডুয়ার করছে, সেই অ্যাকশনটাকে যে রিসিভ করে সে হচ্ছে অবজেক্ট। ওই অ্যাকশনটাকে যে রিসিভ করে সে হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে ফুটবলটা। অবজেক্ট হচ্ছে ফুটবলটা। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা বুঝতে পেরেছো যে সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি? ওকে। স্যার সাবজেক্ট ভার্ব তো বুঝতে পারলাম, অবজেক্টে চিনব কি করে? অবজেক্টটা আমি চিনব কি করে? অবজেক্ট তুমি বেসিক্যালি কি দেখবে? অ্যাকশনের রিসিভার কে? অ্যাকশনের রিসিভার কে? এটাই হচ্ছে আসল গ্রামাটিক্যাল নলেজ অবজেক্টের, ওই হোয়াট বা হুম নয়। যদি তুমি রিসিভারটা দিয়ে বুঝতে না পারছো, যদি তুমি রিসিভারটা দিয়ে বুঝতে না পারছো যে রিসিভার কে করছে বুঝতে পারছি না, তাহলে তুমি কি করবে তখন? তখন তুমি হোয়াট অথবা হুম দিয়ে কোশ্চেন করবে। তুমি হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করবে। তুমি তারপরেও যদি বুঝতে না পারো, তারপরেও যদি তুমি বুঝতে না পারো, একদম একটা অন্ধ মানুষ সেও বুঝতে পেরে যাবে, কানে শুনে, চোখে দেখে নয়, কানে শুনেও বুঝতে পেরে যাবে ভার্বের পর যদি, ভার্বের পর যদি কোনো নাউন বা প্রোনাউন থেকে থাকে, ভার্বের ঠিক পরেই, ভার্বের ঠিক পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থেকে থাকে, তাহলে অবশ্যই জানবে সেই অবজেক্টটা হচ্ছে সেই নাউনটা বা প্রোনাউনটাই।
যদি ভার্বের পর কোনো নাউন বা প্রোনাউন থেকে থাকে তাহলে অবশ্যই সেই ওয়ার্ডটা ওই ভার্বটার অবজেক্ট। যেমন ধরো আমি বলছি এই দীপিকা দীপিকা ইজ রিডিং আ নোভেল। দীপিকা ইজ রিডিং আ নোভেল। দেখো, প্রথম কি দেখবো? ডুয়ার কে? কাজটা কে করছে গো? ডুয়ার কে? দীপিকা। বই পড়ছে কে পড়ছে? দীপিকা পড়ছে। ডুয়ারে সাবজেক্ট। এই পার্টটা কি হচ্ছে? এই পার্টটা দিয়ে কি বোঝাচ্ছি? আমি পড়া বোঝাচ্ছি। এই পার্টটা দিয়ে আমি পড়া বোঝাচ্ছি, মানে এটা পুরো ভার্বের পার্ট। এটা ভার্ব। ইজ রিডিংটা পুরোটাই ভার্ব। একে আমরা ইংরেজিতে বলি অক্সিলারি, আর এটা হচ্ছে আমাদের মেন ভার্ব। আমি যদি বলি ধরো যে দীপিকা একটা বই পড়ছিল, ওই বইটাকে তুমি দীপিকার সামনে থেকে সরিয়ে নাও। দীপিকা একটা বই পড়ছে, ওই বইটাকে তুমি দীপিকার সামনে থেকে সরিয়ে নাও। দীপিকা আর পড়তে পারবে? দীপিকা কি আর পড়তে পারবে যদি বইটা সরিয়ে নাও? তুমি যদি বইটা সরিয়ে নাও, দীপিকা আর পড়তে পারবে না। কারণ ওর অ্যাকশনটা হচ্ছিল ওই বইটার উপর। ওর অ্যাকশনটা হচ্ছিল ওই বইটার উপর। তাহলে অ্যাকশন যার উপর হয় সে হচ্ছে রিসিভার। সে রিসিভার। তাহলে সে রিসিভারটা কে এখানে? এই নভেল। তাহলে রিসিভার যখন সে নভেল, রিসিভার যে যদি নভেল হয় তাহলে অবশ্যই এটা কি হবে? অবজেক্ট হবে। অবজেক্ট কার হয়? এই ভার্বটার অবজেক্ট। এই ভার্বটার অবজেক্ট। আবার দেখো, আমি যদি হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করি, আমি বলছি দীপিকা ইজ রিডিং হোয়াট। দীপিকা ইজ রিডিং হোয়াট। দীপিকা কি পড়ছে? দীপিকা কি পড়ছে? দীপিকা একটা নোভেল পড়ছে। দীপিকা ইজ রিডিং হোয়াট। কি পড়ছে? আর নোভেল পড়ছে। তাহলে হোয়াট বা হুম দিয়েও আমি কি পাচ্ছি? আমি হোয়াট বা হুম দিয়েও আনসার পাচ্ছি। তাহলে এটা কি পাচ্ছি? হোয়াট বা হুম দিয়ে আনসার পাচ্ছি। আবার দেখো, এটা ভার্ব। এর ঠিক পরে নাউন বা প্রোনাউন আছে? হ্যাঁ স্যার, এটা একটা নাউন। নোভেলটা একটা নাউন। তাহলে নাউন বা প্রোনাউন পাচ্ছি। তাহলে এটা কি? অবশ্যই এই ভার্বটার একটা অবজেক্ট। কি অবজেক্ট? আর নোভেল। আর নোভেল। তাহলে ওটা অবশ্যই ওর একটা অবজেক্ট। তাহলে এই যে সেন্টেন্সটা, সাবজেক্ট দীপিকা, ইজ রিডিং, এটা পুরো ভার্বের পার্ট, যেখানে ইজটা একটা অক্সিলারি, রিডিংটা মেন ভার্ব। আর নোভেলটা কি? আর নোভেলটা হচ্ছে অবজেক্ট। এই নোভেলটা হচ্ছে একটা অবজেক্ট। কার অবজেক্ট? এই রিডিং ভার্বটার অবজেক্ট। এই অ্যাকশনটাকে রিসিভ করছে, তার মানে ও রিসিভার। তাহলে ও অবশ্যই অবজেক্ট। সেন্টেন্সটা, সেন্টেন্সটা নয়, ভার্বটার অবজেক্ট, সরি, ভার্বটার অবজেক্ট। এবার যদি এবার যদি আমি সেই পুরনো সেন্টেন্সটা ফিরে যাই, আমি ধরো বলছি বাপন স্যার ইজ টিচিং আস ইংলিশ। বলো, এই সেন্টেন্সটা সাবজেক্ট কে, ভার্ব কে? এই সেন্টেন্সটা সাবজেক্ট কে, ভার্ব কে এবং অবজেক্ট কে? ডুয়ার কে? বাপন স্যার। বাপন স্যার পড়াচ্ছে মানে বাপন স্যার ডুয়ার। অবশ্যই সাবজেক্ট। অবশ্যই সাবজেক্ট। ইজটা কি? ভার্ব, কিন্তু এটা অক্সিলারি। এটা এর হচ্ছে মেন ভার্ব। বলো, এর অবজেক্ট কি? এর অবজেক্ট কি? এই টিচিং ভার্বটার অবজেক্ট কি আদৌ আছে? থাকলে অবজেক্টটা কি? এই টিচিং ভার্বটার অবজেক্টটা কি?
অনেকে বলছো ইংলিশ, অনেকে বলছো আস, আর অনেকে বলছো ইংলিশ আস দুটোই, অনেকে বলছো ইংলিশ আস দুটোই। দেখো কটা উপায় বলেছি অবজেক্ট চিনবার, তিনখানা উপায় বলেছি আমরা, আমরা তিনটে ওয়ে বলেছি, তিনটে টুলস বলেছি আমরা অবজেক্ট চিনবার। একটা রিসিভার দেখবো, কাদের পড়াচ্ছে গো, আর তাহলে এই 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 যদি না থাকতো, এই ওয়ার্ড যদি না থাকতো, বা এই ছেলেগুলো যদি না থাকতো, কাকে পড়াতাম আমি? আমার একটা কার উপর যে পড়তো, পড়তো না। তাহলে রিসিভার তো আর্টস বটেই। যদি ইংরেজিতে না থাকতো তাহলে আমি কি পড়াতাম? তাহলে ওটাও রিসিভার, আর্টসটাও রিসিভার স্যার, ইংলিশটাও রিসিভার স্যার। আবার আমি বলেছি হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করো, হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করো। করা যাক। বাপন স্যার ইজ টিচিং হোয়াট, আনসার পাচ্ছি? আনসার পাচ্ছি কি? পাচ্ছি স্যার। বাপন স্যার ইজ টিচিং হোয়াট, কি পড়াচ্ছে আমাদেরকে? ইংলিশ পড়াচ্ছে। তাহলে হোয়াট দিয়ে আমি আনসার পেয়েছি, কি দিয়ে আনসার পেয়েছি? হোয়াট দিয়েও আনসার পেয়েছি, এবং ওটা রিসিভারও বটে। এটা কি করেছি আমি? হোয়াট দিয়ে আনসার পেয়েছি, হোয়াট। যদি হুম দিয়ে কোশ্চেন করি, বাপন স্যার ইজ টিচিং হুম, বাপন স্যার ইজ টিচিং হুম, কাদের পড়াচ্ছে? কাদের পড়াচ্ছে? আস, আনসার পাচ্ছি কি? আস। তাই হোয়াট দিয়েও আনসার পাচ্ছি আমি, হুম দিয়েও আনসার পাচ্ছি। আমি লাস্টে তোমাদের কি বলেছি, দেখবে ভার্বের পর নাউন বা প্রোনাউন পাচ্ছ কিনা, ভার্বের ঠিক ইমিডিয়েট পর তুমি নাউন বা প্রোনাউন পাচ্ছ কিনা। দেখো ভার্বের পর কে বসেছে? আস, কি এটা? প্রোনাউন। ব্যাস, আর কিছু জানতেই হবে না, তুমি কারেন্ট শুনে নিলে বাপন স্যার ইজ টিচিং আস, আসটা একটা প্রোনাউন, অবশ্যই এটা অবজেক্ট। আবার যদি তুমি আসটা মনে মনে তুলেও দাও, আসটা যদি মনে মনে তুলেও দাও, বাপন স্যার ইজ টিচিং ইংলিশ, বাপন স্যার ইজ টিচিং ইংলিশ, তাহলে এরপরে কি পাচ্ছ তুমি? ইংলিশ পাচ্ছ। ইংলিশটা কি? নাউন স্যার, একটা সাবজেক্টের নাম। তাহলে তুমি প্রোনাউনও পাচ্ছ, আবার নাউনও পাচ্ছ। তাহলে আমরা তিনটে ক্রাইটেরিয়া কি আমার, তিনটে ক্রাইটেরিয়া ফিল করে দিয়েছে। তাহলে আর্টসটাও অবজেক্ট, ইংলিশটাও অবজেক্ট। তার মানে স্যার এখানে এই যে টিচিং ভার্বটা, এই ভার্বটা দুখানা অবজেক্ট আছে, এই টিচিং ভার্বটা দুখানা অবজেক্ট আছে স্যার, আর্টসটাও অবজেক্ট, আবার ইংলিশটাও অবজেক্ট। এই আর্টসটা একে বলে ইনডিরেক্ট অবজেক্ট, এ কি বলে? ইনডিরেক্ট অবজেক্ট, একে বলে ইনডিরেক্ট অবজেক্ট। আর যে ইংলিশটা একে বলে ডিরেক্ট অবজেক্ট, একে বলে ডিরেক্ট অবজেক্ট। তাহলে তুমি এভাবে দেখতে পারো যে যদি হুম দিয়ে কোশ্চেন করি, যদি আমি ভার্বটাকে নিয়ে হুম দিয়ে কোশ্চেন করি, তাহলে যেই অবজেক্টটা পাই সেই অবজেক্টটা ইনডিরেক্ট অবজেক্ট। বাপন স্যার ইজ টিচিং হুম, কি পাচ্ছি? আস, এই আসটা কি অবজেক্ট? ইনডিরেক্ট অবজেক্ট। আবার যদি আমি হোয়াট দিয়ে কোশ্চেন করি ভার্বটাকে, বাপন স্যার ইজ টিচিং হোয়াট, তাহলে আমি যে অবজেক্টটা পাই সেই অবজেক্টটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তা তুমি এখান থেকে বুঝতে পারলে যে ইনডিরেক্ট অবজেক্ট কি, ডিরেক্ট অবজেক্ট কি, তাই তো? এখানে তুমি বুঝতে পারলে ইনডিরেক্ট অবজেক্ট কি ইংরেজিতে, আর ডিরেক্ট অবজেক্টটা কি। তাহলে আমি তোমাকে এটাও বলতে পারি, এটা বলতে পারি যদি দুখানা অবজেক্ট ইউজ হয়, যদি দুখানা অবজেক্ট ইউজ হয়, তাহলে জেনারেলি প্রথম সাবজেক্ট ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে যদি আবার অবজেক্ট হয়, এইটা হবে ইনডিরেক্ট অবজেক্ট আইএনডি,
এটা হবে ডিরেক্ট অবজেক্ট, এটা হবে ইনডিরেক্ট অবজেক্ট, এটা হবে ডিরেক্ট অবজেক্ট। স্যার এটাকে এখানে আনা যায়, এটাকে এখানে আনা যায়, আনা যায়, ওইটাকে এখানে আনা যায়, ওটাকেও ওখানে আনা যায়। কিন্তু সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে এক্সট্রা আরো সাহায্য নিতে হয়, এক্সট্রা কারো সাহায্য নিতে হয়। তুমি বললে স্যার আমি এটাকে এখানকে নিয়ে আসবো আর এটাকে এখানকে নিয়ে যাব, করা যায় স্যার, করা যায়। কিন্তু সেক্ষেত্রে কি করতে হয়, একটা এক্সট্রা কারো সাহায্য নিতে হয়। কার সাহায্য নেবো, প্রেপোজিশনের সাহায্য নেবো। সাধারণত টু এবং ফর এই ধরনের প্রেপোজিশন গুলো ইউজ করা যায় যদি তুমি দুটোকে টার্মোয়েল করে দাও। যদি তুমি কি দুটোকে ওলট পালট করে দাও, টার্মোয়েল করে দাও, টপসি টার্ভিট করে দাও, তাহলে তুমি প্রেপোজিশনের সাহায্য নিতে পারো। এই প্রেপোজিশনটা ইউজ করতেই হয় না যদি তুমি প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট পরে ডিরেক্ট অবজেক্টটাকে লেখো। বোঝা গেছে? তাহলে অবজেক্ট কি বুঝতে পেরেছো, অবজেক্ট কি বুঝতে পেরেছো, অবজেক্ট কি, আর ইনডিরেক্ট অবজেক্টিভ বা কি, আর ডিরেক্ট অবজেক্টিভ বা কি। বাকিরা 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 ইয়েস অর নো? রিয়া দাস কোনটা বলবো, রিয়া দাস তুমি কোনটা বুঝতে পারলে না? আচ্ছা তোমরা বলো, তোমরা বলো সেন্টেন্সের ফান্ডামেন্টাল পার্ট কি, একটা সেন্টেন্সের ফান্ডামেন্টাল পার্ট কি বললাম, একটা সেন্টেন্সের ফান্ডামেন্টাল পার্ট কি বললাম? রিয়া আমি যেটা বললাম যে যদি দুখানা অবজেক্ট থাকে, যদি ভার্বের দুখানা অবজেক্ট থাকে বা দুটো রিসিভার থাকে, তাহলে তুমি হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করো। তুমি হোয়াট দিয়ে কোশ্চেন যদি করো তাহলে তুমি কি পাবে, কি পাবে ডিরেক্ট অবজেক্ট, কি পাবে ডিরেক্ট অবজেক্ট যদি হোয়াট দিয়ে কোশ্চেন করো। আর যদি তুমি হুম দিয়ে কোশ্চেন করো তাহলে তুমি কি পাবে, ইনডিরেক্ট অবজেক্ট। আমি এটাই বললাম ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট চিনবে কিভাবে। একদম, একটা সেন্টেন্সের ফান্ডামেন্টাল পার্ট সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্ট এবং ভার্ব। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি এই ভার্বটার, যদি খুব ভালো করে শুনবে, যদি এই ভার্বটার অবজেক্ট থাকে তাহলে ভার্বটা একরকম হয়, আর যদি অবজেক্ট না থাকে তাহলে ভার্বটা আবার অন্যরকম হয়। কেমন হয় স্যার? এই অবজেক্টের বেসিসে, এই অবজেক্টটার বেসিসে একটা সেন্টেন্সে অবজেক্ট আছে কি নেই, একটা সেন্টেন্সে অবজেক্ট আছে কি নেই এর ভিত্তিতে ভার্বকে দুভাগে ভাগ করা যায়। আই রিপিট, একটা সেন্টেন্সে অবজেক্টটা আছে নাকি অবজেক্টটা নেই
এর ভিত্তিতে ভার্বটাকে দুভাগে ভাগ করা হয়। যদি অবজেক্ট থেকে থাকে, যদি অবজেক্ট থেকে থাকে তাহলে ওই ভার্বটাকে আমি বলবো ট্রানজিটিভ ভার্ব। মার্কেটে ভালো নাম কি? মার্কেটে ভালো নাম হচ্ছে ট্রানজিটিভ। আগে ফাইনাইট ভার্ব কি বললাম? যেই ভার্বটার একটা সাবজেক্ট আছে তাকে বলবো ফাইনাইট ভার্ব। এখন আমি বলছি যেই ভার্বটার একটা অবজেক্ট আছে তাকে বলবো আমি ট্রানজিটিভ ভার্ব। আর যেই ভার্বটার অবজেক্ট নেই তাকে বলবো আমি ইনট্রানজিটিভ ভার্ব। পার্থক্য কি? এই ভার্বটার তার অবজেক্ট আছে, এই ভার্বটার অবজেক্ট নেই। তাহলে অবজেক্ট আছে কি নেই এর বেসিসে ভার্বকে দুভাগে ভাগটা করা যায়। একটা কি? একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যদি অবজেক্ট থেকে থাকে তাহলে ভার্বটাকে আমি বলবো ট্রানজিটিভ। যদি অবজেক্ট না থাকে তাহলে আমি বলবো ভার্বটাকে কি বলবো? ইনট্রানজিটিভ। ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো, তাহলে তোমরা আমাকে বলো, তাহলে তোমরা আমাকে বলো আবির is reading a story book. A story book. ভার্বটাকে রিডিং ইজ দ্য অক্সিলারি। এই রিডিং ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? আমাকে বলো তোমরা, এই রিডিং ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এই রিডিং ভার্বটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? অবশ্যই ট্রানজিটিভ ভার্ব, অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। কারণ কি? অবজেক্ট আছে। ডুয়ার কে? ডুয়ার কে? ডুয়ারটা হচ্ছে আবির। আবির কি? আবির হচ্ছে ডুয়ার। আবির হচ্ছে ডুয়ার। অ্যাকশনটা কি করছে? এটা অ্যাকশন, এটা ভার্ব। কার উপর অ্যাকশন রিসিভ করছে? অ্যাকশনটা গিয়ে কার উপর পড়ছে? স্টোরি বুকের উপর। তাহলে এটা কি? রিসিভার। তাহলে এটা কি হবে? অবজেক্ট। আমার নেক্সট সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স, মাই ব্রাদার ইজ আ ডক্টর। মাই ব্রাদার ইজ এ ডক্টর। বলো এর অবজেক্ট কে? এই সেন্টেন্সটার, এই ভার্বটার অবজেক্ট কে? এই ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এই ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ভার্বটাকে ইজ, কেন ইজ আ ভার্ব স্যার? সাবজেক্টের হওয়া বোঝাচ্ছে, সাবজেক্টের হওয়া বোঝাচ্ছে। বাকিটা 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 বলো, বাকিটা বলো। কেন ইন্ট্রানজিটিভ? কেন ইন্ট্রানজিটিভ?
কেন ইন্ট্রানজিটিভ? আমি যদি কোশ্চেন করি, মাই ব্রাদার ইজ হোয়াট, আমার ভাই কি, আনসার কি আসছে? আর ডক্টর। মাই ব্রাদার ইজ হোয়াট, আনসার কি আসছে? আর ডক্টর। হোয়াট দিয়ে কোশ্চেন করলে যে আনসার পাই তা কি? অবজেক্ট। ভার্বের পর নাউন বা প্রোনাউন যদি পাই, তাহলে সেটাও অবজেক্ট স্যার, আপনি বলেছেন। তাহলে নাউন বা প্রোনাউন পেয়েছি, ডক্টরটা নাউন। হোয়াট দিয়ে কোশ্চেন করলে আনসার পাচ্ছি কি? আর ডক্টর। তাহলে তোমরা ইন্টারজেটিভ বলছো কেন? মাই ব্রাদার ইজ হোয়াট? আর ডক্টর। আবার দেখো, ভার্বের পর আমি নাউন বা প্রোনাউন পেয়েছি ডক্টর, ঠিক পরে পেয়ে গেছি ডক্টর। তাহলে ইন্টারজেটিভ বলছো কেন? ইন্টারজেটিভ তাকে বলে যে ভার্বটার অবজেক্ট থাকে না। তাহলে তো ইজটা ট্রান্সিটিভ হওয়া উচিত ছিল স্যার। একদম, একদম। অর্পিতা নন্দীগ্রামী বলছে রিসিভার নেই, আর ডক্টরটা রিসিভার নেই। আমি তিনটে বলেছিলাম, তার মধ্যে আমি কি বলেছিলাম? গ্রামার কি বলে? রিসিভার। গ্রামার কখনো হোয়াট হুম বলে না, গ্রামার কখনো ভার্বের পর নাউন বা প্রোনাউন বলে না। ইংলিশ গ্রামার কি বলে? রিসিভার আছে নাকি দেখো। ইংলিশ গ্রামার বলে রিসিভার আছে নাকি দেখো। আচ্ছা দেখো, মাই ব্রাদার যেই লোকটা, সেই লোকটাই তো ডক্টর। মাই ব্রাদার যে লোকটা, সেই লোকটাই তো ডক্টর। আমি ইজটার পরিবর্তে ম্যাথামেটিক্যাল ইকুয়ালের চিহ্ন দিতে পারি, সমান চিহ্ন দিতে পারি। মাই ব্রাদার যেই লোকটা, সেই লোকটাই তো ডক্টর। তাহলে তো রিসিভ করার জন্য আলাদা কেউ নেই। আমি মাই ব্রাদার সম্বন্ধেই বলছি, রিসিভ করার জন্য আলাদা কেউ নেই। কিন্তু ওয়ার্ড দিয়ে আনসার চলে আসছে। ভার্বের পর তুমি কি পেয়ে যাচ্ছ? নাউন বা প্রোনাউন পেয়ে যাচ্ছ। কিন্তু ও কি আদৌ রিসিভার? ও কিন্তু আদৌ রিসিভার নয়। ওটা একটাই তো লোক, যেই আমার ভাই সেই ডাক্তার। রিসিভ করার জন্য আলাদা কেউ নেই ওখানে। তাহলে কি? রিসিভার নেই, এই ভার্বটার রিসিভার নেই, তাহলে এটা অবজেক্ট নয়। ওই জন্যই বলেছিলাম ওই হোয়াট বা হুম এমন কোনো জিনিস হয় না ইংরেজিতে। তাহলে ই কি? ই অবজেক্ট নয়। এই ভার্বটা কিসের কাজ করছে? ম্যাথামেটিক্যাল ইকুয়ালের কাজ করছে। কিসের কাজ করছে? ম্যাথামেটিক্যাল ইকুয়ালের কাজ করছে। এদের জন্য একটা আবার দুর্দান্ত নাম আছে ইংরেজিতে। এদের জন্য দুর্দান্ত একটা নাম আছে, তাকে বলে লিঙ্কিং ভার্ব। কি বলে? লিঙ্কিং ভার্ব। আর একটা ভালো নাম আছে, বলে কপিউলা ভার্ব। কি বলে? কপিউলা, বা কপিউলার। লিঙ্কিং ভার্ব অর কপিউলা ভার্ব অর কপিউলার ভার্ব কিসের কাজ করে? গো? ম্যাথামেটিক্যাল ইকুয়ালের কাজ করে। একই জিনিসকে বোঝায়, তার সম্বন্ধে এক্সট্রা কথা বলে দেয়। তাহলে কি বলবো আমি? তাহলে বলবো লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের কি থাকে না? লিঙ্কিং ভার্বের কোনো অবজেক্ট থাকে না। চার দিয়ে লেখে নাও, অল বি ভার্বস। এটা কি ভার্ব? এটা একটা বি ভার্ব। অল বি ভার্বস আর লিঙ্কিং ভার্ব। সমস্ত বি ভার্ব, লিঙ্কিং ভার্ব, এরা শুধু দুজনকে জুড়ে দেয়। এরা কি করে? দুজনকে জুড়ে দেয়, যে এই লোকটা যা, এই লোকটাও তা। মাঝে বছর শুধু জুড়ে দেয় দুজনকে। এই জন্যই বলে লিঙ্কিং ভার্ব। ওর সাথে সম্পর্কটা কি? এই যে ব্রাদার, সেই একজন ডক্টর, এইটাকে বুঝিয়ে দেয়। এদের কপিলা ভার্বও বলা হয়। তাহলে সমস্ত বি ভার্ব কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। সমস্ত বি ভার্ব লিঙ্কিং ভার্ব। এইখানে যে ভার্বটা বসছে কি সায়নী? এখানে যে ভার্বটা বসছে সেটা হচ্ছে ইজ।
এই ভার্বটা কি? ইজ। এর কাজ কি গো? দেখো, মাই ব্রাদার যা আর ডক্টর, দুজন কিন্তু একই ব্যক্তি, একই মানুষ, তাই তো? মাই ব্রাদার যা আর ডক্টর দুটো কিন্তু একই জিনিস, একই মানুষ। তাহলে আমি বলতে পারি মাই ব্রাদার সমান, ম্যাথামেটিক্যাল ইকুয়াল দিয়েছি ওই জন্যই, আর ডক্টর। মাই ব্রাদার সমান সমানই আর ডক্টর, যেই আমার ভাই সেই লোকটা একটা ডাক্তার। ওই জন্য বললাম ম্যাথামেটিক্যাল ইকুয়াল। তাহলে যারা এরকম ম্যাথামেটিক্যাল ইকুয়ালের কাজ করতে পারে, যে সমস্ত ভার্ব গুলো, তাদেরকে আমরা কি বলি? লিঙ্কিং ভার্ব। তাদের কি আমরা একটা ভালো নাম দিয়েছি, লিঙ্কিং ভার্ব। তুমি চিনবো কি করে? লিঙ্কিং ভার্ব বলে চিনবো যারা ম্যাথামেটিক্যাল ইকুয়ালের কাজ করে, ওরা একই লোককে আবার বোঝাবে। তাদেরকে আমরা বলতে পারি কপিউলা ভার্ব। এটা মনে রাখার দরকার নেই, লিঙ্কিং ভার্ব জানলেই হবে। ঠিক আছে, ওগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। তাহলে অল বি ভার্বস আর লিঙ্কিং ভার্ব। আমি ওটাই বললাম, সমস্ত বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? বি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, হ্যাঁ, বি, বিন, বিং, সবাই কি? বি ভার্ব। সমস্ত বি ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব, এদের অবজেক্ট থাকে না। তাহলে স্যার এটা কি? এটা কি? এই আর ডক্টর, এটা কি? এরা কার সম্বন্ধে বলছে গো? এইটা দিয়ে কার সম্বন্ধে বলছিল? এই লোকটার সম্বন্ধে। এই লোকটা কি? এই লোকটা সাবজেক্ট। এই সম্বন্ধে বলছে, এই সম্বন্ধে একটা ফুল ইনফরমেশন দিচ্ছে, এই সম্বন্ধে একটা ফুল ইনফরমেশন দিচ্ছে কে? আর ডক্টর। তাহলে এটা হলো এই সাবজেক্টটার কমপ্লিমেন্ট। এই সাবজেক্টটার কমপ্লিমেন্ট। এই সাবজেক্টটার কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? এটা আমরা বলি সাবজেক্ট কমপ্লিমেন্ট। এ কি বলি আমরা? ইংরেজি থেকে আমরা বলি সাবজেক্ট কমপ্লিমেন্ট। বোঝা গেছে? এটা আমরা ইংরেজিতে বলি সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট বলি? কারণ ওই সাবজেক্টের সম্বন্ধে বাকি কথাটা যে ও পাশে বসে বলছে। কার পাশে বসে বলছে? ভার্বের ঠিক পাশে বসবে, দিয়ে ওর সম্বন্ধে বলবে। ওকে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। নেক্সট, আমাকে শুধু বলে দেবে এবার ভার্বগুলো ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। কয়েকটা সেন্টেন্স লিখবো, তুমি দেখে নেবো তোমরা বুঝতে পেরেছো কিনা ভার্বের ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। দে লিভ ইন কলকাতা। দে লিভ ইন কলকাতা। নেক্সট, she died after a long illness. He died, sorry, she died after a long illness. Next, he coughed bitterly. He coughed bitterly. বলো, ফার্স্ট ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ফার্স্ট ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? 1 মিনিট টাইম নাও, ভাবো, তারপর আনসার বলো। প্রথমটা বলতে বলছি তখন প্রথমটাই বলবে, যখন সেকেন্ডটা বলতে বলবো তখন সেকেন্ডটা বলবে, নাহলে কে কোনটা বলছে আমি বুঝতে পারবো না। বা মৌসুমী বলছে ট্রানজিটিভ, দীপিকা বলছে ট্রানজিটিভ, অর্পিতা বলছে ইনট্রানজিটিভ, কোয়েল বললো ইনট্রানজিটিভ, ইমরান বলছে ট্রানজিটিভ, রিয়া বলছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ, 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 ট্রানজিটিভ। বাহ, বাহ, বাহ।
ট্রানজিটিভ। ব্যাস স্টপ, যারা যারা রিপ্লাই দিয়ে দিয়েছো এবার স্টপ করো। ডুয়ারকে দে, লিভটা কি ভার্ব। তিনটে উপায় বলেছিলাম, তিনটে উপায় বলেছিলাম। রিসিভার দেখবে, যদি বুঝতে না পারো হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করো। তাও যদি না পারো দেখো ভার্বের পর নাউন বা প্রোনাউন বসছে কিনা, দেখো ভার্বের পর নাউন বা প্রোনাউন বসছে কিনা। তিনটে উপায় বলেছিলাম, কেউ একটা উপায়কেও কাজে লাগাওনি, তোমরা একটা উপায়কেও কাজে লাগাওনি, ইচ্ছা মতো ট্রানজিটিভ বলে দিলে। বললাম অন্ধ মানুষও বলে দেবে, কানে শুনে বলে দেবে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। সেন্টেন্সে যদি এটা ভার্ব হয়, এটা যদি ভার্ব হয়, এর পরেই কি হতে হতো, নাউন বা প্রোনাউনকে বসতে হতো। এরপরে কি হতে হতো, নাউন বা প্রোনাউনকে বসতে হতো। এরপরে কি বসেছে, নাউন ও প্রোনাউন, এটা তো প্রেপোজিশন, এটা তো প্রেপোজিশন। নাউন বসেছে, দূরে গিয়ে বসেছে, নাউনটা বসেছে দূরে গিয়ে বসেছে। ভার্বের ঠিক পরে নাউন বা প্রোনাউন বসেছে কি, ভার্বের ঠিক পরেই নাউন বা প্রোনাউন বসেছে কি, ভার্বের ঠিক পরে কে বসেছে, প্রেপোজিশন বসে গেছে। তার মানে এটা কোনো মতেই ট্রানজিটিভ ভার্ব হতে পারে না, কারণ এটা আর অবজেক্ট নয়, এটা এর অবজেক্ট নয়, এটা ভার্বটার অবজেক্ট নয়। তাহলে ট্রানজিটিভ তোমরা বললে কি করে, হোয়াট দিয়ে কোশ্চেন করো, হুম দিয়ে কোশ্চেন করো। দে লিভ হোয়াট, তারা কি বাস করে। দে লিভ হুম, তারা কাকে বাস করে। পাচ্ছ কিছু, পাচ্ছ কিছু, তাহলে ট্রানজিটিভ বলে দিলে। নেক্সট 2 নাম্বার, বলো কে মারা গেছে, সি। এ হচ্ছে ডুয়ার, এর সম্বন্ধে বলছে, এই সম্বন্ধে বলছে বা এই ডুয়ার, তাহলে এই সাবজেক্ট, মারা যাওয়াটা ভার্ব। বলো এই ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, এই ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। একদম ইনট্রানজিটিভ, একদম ইনট্রানজিটিভ। আর এরপরে কি পাচ্ছ, আবার আফটার পাচ্ছ। এরপর কি পাচ্ছ, আফটার পাচ্ছ। আফটারটা কি, প্রেপোজিশন, নাউন বা প্রোনাউন পাওনি, নাউন বা প্রোনাউন পাওনি। সো we can simply say that the verb is intransitive, the verb is intransitive. হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করো, সে কি মরেছে, সে কাকে মরেছে, পাচ্ছ কিছু। সে কি মরেছে বা সে কাকে মরেছে, কিচ্ছু পাচ্ছি না, তাহলে ওটাও নয়। রিসিভার নেই, আমি দেখতে পাচ্ছি রিসিভার নেই। নেক্সট 3 নাম্বার, কে এসেছে, হি। ডুয়ার কে, হি। কাফ, কাঁসা। ভার্ব, বলো নেক্সট ভার্বটা, 3 নম্বর ভার্বটা, কাফ ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, 3 নম্বর ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। সেন্টেন্সটা মানে কি গো, এই সেন্টেন্সটার মানে কি, সে খুব বাজে রকম ভাবে কাশলো, খুব খারাপ রকম ভাবে সে কাশলো, খুব বাজে ভাবে সে কাশলো।
বাকিটা 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 সায়নী বলছি ইন্ট্রানজিটিভ, কোয়েল বলছি ইন্ট্রানজিটিভ, ইমরান বলছি ইন্ট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ। এটা কি? সাবজেক্ট। কাপটা কি? ভার্ব। হি কাপ হোয়াট? যদি রিসিভার বুঝতে না পারছো, হি কাপ হোয়াট, কি কাজছে? আনসার কিছু নেই। কাকে কাজছে? আনসার কিছু নেই। এরপর নাউন বা প্রোনাউন বসেছে কি? না, বসেছে অ্যাডভার্ব। কি বসেছে? অ্যাডভার্ব। ভার্বটা কেমন ভাবে হলো, কাজটা কেমন ভাবে হলো, একে কি বলবো আমি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ কি? অ্যাডভার্ব অফ ম্যানার, একে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। একে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। একে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে কি হতো, আমাকে নাউন বা প্রোনাউন পেতে হতো। একটা নাউন বা প্রোনাউন পেতে হতো। আমি কি পেয়ে গেছি? অ্যাডভার্ব পেয়ে গেছি, অ্যাডভার্ব অফ ম্যানার পেয়ে গেছি। কেমন ভাবে করেছে? বিটারলি। তাহলে এটা কি? এটা, এটাও ইনট্রানজিটিভ। তাহলে এটাও ইনট্রানজিটিভ ছিল, এটাও ইনট্রানজিটিভ ছিল, এটাও ইনট্রানজিটিভ ছিল। তিনটে ভার্বই ইনট্রানজিটিভ ছিল। আচ্ছা, তোমাদের ফ্রাইডে ক্লাস যদি 7:30 করা হয়, যদি এই টাইমটাই করা হয়, কারো কি কোনো প্রবলেম আছে? তোমাদের ক্লাস রুটিনটা এখনো আমার কাছে এসে পৌঁছায়নি, বলো এই টাইমটা করলে কারো প্রবলেম আছে কিনা। তোমাদের এই মাসটা, এই পুরো মাসটা উইকলি একটা ক্লাস হবে, উইকলি একটা করে ক্লাস হবে। নেক্সট মাস থেকে, নেক্সট মান্থ থেকে তোমাদের একদিন হবে ভোকাবস, একদিন হবে গ্রামার। ঠিক আছে? এই ফুল মাসটা যেটা বাকি আছে, আর 15 দিনের মতো বাকি আছে, এই মাসটা তোমাদের উইকলি একটাই হবে, এই ফ্রাইডে। ফ্রাইডে এই টাইমটা 7:30। তোমাদের এখানে একটা গ্রুপ তৈরি করা হবে, যার যেটা প্রবলেম থাকবে গ্রুপে সেন্ড করবে। যদি নিজেরা সলভ করতে পারো করবে, নইলে আমি করে দেবো। ঠিক আছে? এই ডে, এই টাইম, এই মাসটা উইকলি একটা করে ক্লাস হবে। নেক্সট মান্থ থেকে দুটো ক্লাস হবে, একটা হবে ভোকাবসের, একটা হবে গ্রামারের। ওকে? চলো, গুড নাইট।